রজত এবার একটু বিস্মিত হলেও নবনীকে যেন মোটেও বিচলিত দেখালো না। এবার সে স্বাভাবিকভাবেই চায়ের কাপটা টুলের উপর রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির বেগ এখন খানিকটা কমে গিয়েছে। টিপটিপ করে বৃষ্টির ফোঁটার শব্দ হচ্ছে টিনের চালে। রজত ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এসে কাকাকে উদ্দেশ্য করে বলল, কাকা কি হয়েছে? হরিহর চ্যাটার্জি এবার একটু ব্যতিব্যস্ত হয়ে বলল, গোপালের পুলাটারে বাঘে খেয়েছে রে বাবা। এলাকার সবাই মিলে লাঠি নিয়ে মাঠের দিকে যাইতেছে বাঘটারে খুঁজবার লগে। কথাগুলো বলে গোয়াল ঘর থেকে একটা বড় সড়ো লাঠি হাতে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল হরিহর চাটুর্যে। কাকামশাই বেরিয়ে গেলে এবার নবনী রজতের কাছাকাছি এসে বলল, কাকামশাই যাকে বাঘ বলছেন আদেও কি সেই প্রাণীটা বাঘ? রজত যেন এক প্রকার হকচকিয়ে উঠে বলল, মানে কি বলতে চাও তুমি? না কিছুই না। আচ্ছা আমাকে একটাবার নিয়ে যাবে গোপালদের বাড়িতে? আমি একটিবার ছেলেটাকে দেখতে চাই। বৃষ্টি থামতেই রজত নবনীকে নিয়ে গোপালদের বাড়ি গেল। গোপালের বউ মাধবীবালা দুয়ারে বসে তার একমাত্র ছেলেকে হারানোর শোকে পাগলের মতো কেঁদে চলেছে। আশপাশের কয়েকজন মহিলা মাধবীবালাকে মিথ্যে সান্ত্বনা দেবার আপ্রাণ চেষ্টা করছে। তবে মায়ের মন কি আর মিথ্যে সান্ত্বনায় ভোলানো যায়? রজত আর নবনী যেই কারণে গোপালদের বাড়িতে গেল সেই কারণটার আর কোনো সমাধান হলো না। স্থানীয় থানার পুলিশ এসে মৃত বাচ্চার আধ খাওয়া শরীরটাকে মর্গে পাঠিয়ে দিয়েছে। এলাকার বেশ কিছু জোয়ান ছেলেপুলেরা লাঠি হাতে আশপাশের মাঠ সহ বাগান তন্ন তন্ন করে খুঁজেও কোনো বাঘের চিহ্ন, এমনকি থাবার কোনো দাগও না পেয়ে হতাশ হয়ে আবার ফিরে এলো গোপালদের বাড়ি। তারপর আবার যে যার মতো নিজেদের বাড়ি ফিরে গেল। পূবের আকাশে আবার যেন কালো মেঘ আচ্ছন্ন হয়ে উঠেছে। কিছুক্ষণের ভিতরেই হয়তো আবার বৃষ্টি নামবে ঝেঁপে। রজত আর নবনী গোপালদের বাড়িতে আর দাঁড়ালো না। দ্রুত পায়ে আবার বাড়ির পথে রওনা দিল তারা। তবে নবনীর মনের ভিতরে জেগে ওঠা প্রশ্নটা প্রশ্নই রয়ে গেল। গোপালের ছোট্ট বাচ্চাটাকে কি আদেও বাঘে খেয়েছে, নাকি গতকাল রাতে দুঃস্বপ্ন ভেবে এতক্ষণ মনকে সান্ত্বনা দেওয়ার ঘটনাটা নিছক কোনো দুঃস্বপ্ন নয়, বরং সত্যিই ছিল। এত কিছু ভাবতে ভাবতে ওরা চাটুর্যের বাড়ি পৌঁছলো। বাড়ি আসতেই কাকিমা অমলি দেবী গরম গরম সিঙ্গারা আর আলুর চপ থালা ভর্তি করে নবনী আর রজতের সামনে দিয়ে গেল। তবে নবনীর এখন ওসব খাবার বিন্দুমাত্র যেন রুচি নেই। তার মনে কেবল বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সে কোনো স্বপ্ন দেখেনি। সে গতকাল রাতে গোপালের ওই ছোট্ট ফুলের মতো বাচ্চাটাকেই চোখের সামনে ক্ষুধার্ত ওই পিশাচিনীর শিকার হতে দেখেছে। কথাটা মনে হতেই নবনীর পুরো শরীরটা অজানা কোনো আতঙ্কে একবার কেঁপে উঠল। সেদিন আর তাদের কোথাও ঘুরতে যাওয়া হলো না। সারাটা দিন কখনো টিপটিপ আবার কখনো ঝেঁপে বৃষ্টি নামলো। বৃষ্টির দিনে বাজার কিছুটা সস্তা হওয়াতে সন্ধ্যায় হরিহর চাটুর্যে বড় সাইজের কয়েকটা ইলিশ নিয়ে বাড়িতে ঢুকলো। বেশ খাঁটি পদ্মার ইলিশ। বাড়িতে ঢুকে বউ অমলি দেবীকে ব্যাগটা দিয়ে বলল, বড় মাছখানা সরষে দিয়ে একবারে কষা কষা করে রান্না করে দেখি। বৃষ্টির দিনে সবাই মিলে সরষে ইলিশ খাবো আজকে। অমলি দেবী রান্নার কাজে বেশ পটু। তার দিনের 1/3 হেসে সামলাতেই বেরিয়ে যায়। সে একগাল বড় হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে গিয়ে তাড়াতাড়ি গামছা দিয়ে মাথাটা মুছে নাও, না তো জ্বর আসবে। হরিহর তার গিন্নির হাতে বাজারের ব্যাগটা দিয়ে ঘরে উঠে গেলে নবনী ঘর ছেড়ে বেরিয়ে এসে আবার রান্নাঘরের দুয়ারে গিয়ে বসল। অমলি দেবীর শতবারণ সত্ত্বেও সে অমলি দেবীর হাতে হাতে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করল। অমলি দেবী মনে মনে বেশ খুশিই হলো নবনীর এমন আচরণ দেখে। ভালো ঘরের মেয়ে না হলে আর এমন হয়? মনে মনে নবনীর বাবা মায়েরও দীর্ঘায়ু প্রার্থনা করল সে। সন্ধে কেটে রাত নামলো। বারান্দায় মাদুর পেতে পরিবারের সবাই একসাথে খেতে বসেছে।
রতনটা সেই সন্ধে থেকে ইলিশ মাছের মাথা খাবে বলে ব্যাকুল হয়ে আছে। অমলে দেবী তাকে কয়েকবার ধমক দেওয়াতে তার যেন বড্ড অভিমান হয়েছে, তাই প্লেটে ভাত নিয়েও চুপচাপ নেড়ে চেড়ে যাচ্ছে সে। কাকিমা রজতকে মাছের মাথাটা তুলে দিতে গেলে সে একগাল হেসে দিয়ে বলল, আরে কাকিমা, আমি মাথা খাই না, তুমি বরং রতনকেই দাও। ও ছোট মানুষ, খাওয়ার ইচ্ছা করছে, খাক না একটা দিন। অগত্যা অমলী দেবীও রতনের প্লেটে এবার মাছের মাথাটা তুলে দিল। নবনীকে এখন বেশ স্বাভাবিক লাগছে। গতকাল রাতের পর থেকে আজ বিকেল পর্যন্ত মেয়েটা তেমনভাবে কারোর সাথে কথা বলেনি ভালো করে, একবারও হাসি পর্যন্ত নেই। তবে এখন তাকে বেশ হাসি খুশি আর কাকিমার সাথে কথা বলতে দেখে রজতেরও খানিকটা নিজেকে হালকা লাগছে। রাতের নৈশভোজ শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করার পর সবাই আবার নিজ নিজ ঘরে চলে এলো। ঘরে আসতেই নবনীর মনটা আবার যেন বিষণ্ণ হয়ে উঠল। রজত এবার নবনীর কাছে এসে অতি ভালোবাসায় তার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে তাকে নিজের বুকে আগলে নিতে চাইলে, একটু আহ্লাদ করতে চাইলে নবনী রজতের হাতটা সরিয়ে দিয়ে খানিকটা বিরক্তি ভরে বলল, ছাড়ো তো, এখনো সব ভালো লাগছে না আমার। রজতেরও যেন এবার খানিকটা রাগ হলো। একটা দুঃস্বপ্নকে মাথায় চাপিয়ে এমন বিচ্ছিরি আচরণ করার কোনো মানেই হয় না। সেও রাগ দেখিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। একটু পর নবনী একটাবার আর চোখে রজতকে দেখল। সে উল্টো দিকে পাশ ফিরে শুয়ে আছে। ব্যাপারটা যেন নবনীর কাছেও খুব একটা ভালো লাগলো না। কিন্তু সেই বা কি করবে? সে যে কোনোভাবেই গতকাল রাতের ঘটনাটাকে নিছক দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিতে পারছে না। সবাই যাকে বাঘ ভাবছে তারা তো আর জানে না সে বাঘের চেয়েও কতটা হিংস্র আর ভয়ঙ্কর। নবনী আর রজতকে ডাকলো না। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে একটু পর সে নিজেও অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। পুরো ঘর এখন নিস্তব্ধ হয়ে উঠল। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দে এক অন্যরকম মাদকতার সুর তরঙ্গ খেলা করছে পুরো ঘরটা জুড়ে। এক মনে বৃষ্টি তরঙ্গের ঝংকার শুনতে শুনতে নবনীর দু চোখটা যেন লেগে এলো এবারে। তবে ঘুমটা যেন বেশিক্ষণ তার স্থায়ী হলো না। হঠাৎ করে একরকম অস্বস্তি হওয়াতে ঘুমটা যেন ভেঙে গেল নবনীর। বৃষ্টি তখন থেমে গেছে, তবে ঝড় বৃষ্টির রাতেও তার মনে হলো যেন পুরো ঘর জুড়ে ভ্যাপসা এক গরম ছড়িয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে তার। হঠাৎ করে নবনীর মনে হলো যেন ঠিক তার নাক বরাবর কয়েক ইঞ্চি উপরে কেউ একজন ঝুঁকে পড়ে তারই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই অদৃশ্য ছায়ামূর্তিটার গরম নিঃশ্বাস নবনী যেন স্পষ্ট অনুভব করতে পারছে। নবনীর মনে হলো হয়তো রজতের ঘুমটা ভেঙে গেছে, তাই রাগ ভেঙে আবার আদর করতে চাইছে সে নবনীকে। কিন্তু বিছানার পাশে হাত রাখতেই তার সেই ভুলটা ভেঙে গেল। সে বুঝতে পারল তার পাশেই রজত অঘরে ঘুমোচ্ছে। তাহলে তাহলে এই ঝুঁকে পড়া মানুষটা কি? কথাটা মনে আসতেই অজানা আতঙ্কে নবনীর পুরো শরীর জুড়ে শিহরণ খেলে গেল যেন। ভয়ে ভয়ে সে এবার চোখের পাতা খুলে অন্ধকারের মাঝে তাকিয়ে দেখবার চেষ্টা করল, কিন্তু চোখের সামনে একরাশ নিরেট অন্ধকার ছাড়া কোনো কিছুই যেন তার চোখে পড়ল না। তবে নবনীর ষষ্ঠ ইন্দ্রিয় তখনও তাকে বলছে কেউ একজন দেখছে যেন। তার গরম নিঃশ্বাস নবনীর চোখ মুখে এসে আছড়ে পড়ছে। নবনী এবার তার চোখের দৃষ্টি প্রখর করে অন্ধকারের মাঝে তাকানোর চেষ্টা করল, আর তাকাতেই তার রক্ত যেন হিম হয়ে গেল ভয়ে। একজোড়া জ্বলন্ত চোখ ঠিক তার নাক বরাবর উপরের দিকে ভেসে আছে। নবনী খানিকটা ঘাবড়ে গিয়ে
পাশে শুয়ে থাকা রজতের হাতে প্রবল এক ধাক্কা দিতেই রজত হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসল। নবনী একরাশ ভয়ে আতঙ্কে রজতের বুকটা জড়িয়ে ধরল। রজত নবনীকে বুকের ভিতরে শক্ত করে জড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর নবনী খানিকটা শান্ত হলেই রজত বিছানা ছেড়ে নেমে গিয়ে ঘরের আলোটা জ্বালতেই দেখল, কই কেউ নেই তো, সবটা তো স্বাভাবিক। নবনী আবারও রজতকে সবটা খুলে বলতে চাইল, তবে নবনীর এসব কথা রজত বিশ্বাস করবে না ভেবে নবনী সবটা চেপে গিয়ে বলল, একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। রজত আর কোনো কথা না বাড়িয়ে নবনীকে বুকের মাঝে টেনে নিয়ে তাকে জড়িয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে আরও এক নতুন ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলো সবাই। ভোরের আলো ফুটতেই পাশের বাড়ির বিন্দু মাসির চিৎকার চেঁচামেচি শুনে অমলি দেবী ছুটে গেল সেদিকে। গিয়ে দেখলো বৃদ্ধা বিন্দুবালা তার ছোট্ট হেসের ঘরের ঠিক সামনে হাত পা ছড়িয়ে সশরে আর্তনাদ করছে আর বুক চাপড়াচ্ছে। অমলি দেবী সেদিকে গিয়ে কারণ জানতে চেয়ে বলল, মাসি, কি হয়েছে গো তোমার? এমন করে কাঁদছো কেন? বৃদ্ধা অমলির কোনো কথার উত্তর না দিয়ে বুক চাপড়ে চলল ক্রমাগত। এদিকে বৃদ্ধার গলা ফাটিয়ে আর্তনাদের শব্দে ততক্ষণে আশপাশের আরো কয়েক বাড়ির মানুষজন সহ হরিহর আর রজত নবনীকে নিয়ে এসে দাঁড়িয়েছে বিন্দুবালার উঠোনে। ছোট্ট ওই উঠোনটাতে তখন সবাই বিন্দুবালাকে ঘিরে সবাই উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আছে। বিন্দুবালা এবার কান্না থামিয়ে ঋণ ঋণের স্বরে তার হেঁসের ঘরের দিকে আঙুল নির্দেশ করে দিয়ে বলল, আমার নান্টুটা রে, আমার নান্টু, আমার নান্টুটাকে খাইয়া ফেলাইছে রে রাক্ষসী পিশাচি। আমার নান্টুটাকে মারাই ফেলছে। এ পর্যন্ত বলে বৃদ্ধা আবার চুপ করে গেলেন। নান্টুকে উপস্থিত জনতা সবাই চেনে, শুধু রজত আর নবনী বাদে। নান্টু বিন্দুবালার একমাত্র সহচর, একাকিত্বের সঙ্গী, একটা ছাগল বাচ্চা। কয়েক মাস আগে মা ছাগলটা নান্টুকে জন্ম দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। বৃদ্ধা তখন থেকেই নিজের বাচ্চার মতো করে মানুষ করেছে নান্টুকে। ভারী মিষ্টি দেখতে বাচ্চাটাকে, কালোর ওপর সাদা ডোরা দাগ থাকাতে ছাগলছানাটাকে একেবারে জেব্রার মতো দেখতে লাগে। বৃদ্ধার দুনয়নের মনীষে। সেখানে উপস্থিত জনতা এবার বৃদ্ধার কথা মতো হেঁসেল ঘরের দিকে ছুটে গেল, আর গিয়ে সবার যেন টনক নড়ে উঠল। বাচ্চা ছাগলটার এ কি হাল হয়েছে! কোমল মসৃণ দেহখানা ছিন্ন ভিন্ন অবস্থাতে একপাশে পড়ে আছে। পেটের কাছে ধারালো দাঁত বসিয়ে দিয়ে পেটটাকে এফার ওফার করে দিয়েছে একেবারে। পায়ের কাছে পুটলি হয়ে পাকিয়ে আছে সমস্ত নাড়ি ভুড়িগুলো। মাথাটা শরীর থেকে কয়েক হাত ধরে ছিটকে পড়ে আছে, যেন কেউ জোরপূর্বক মাথাটা শরীর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। চোখগুলো যেন ফেটে বের হয়ে যাওয়ার মতো অবস্থা, যেন অপার্থিব কোনো কিছু দেখে তার চোখ দিয়েই প্রাণটা বেরিয়ে গেছে। পুরো হেঁসেল ঘরটা রক্তে লাল হয়ে ভেসে আছে একেবারে। উপস্থিত জনতার ভিতর থেকে একজন বলে উঠল, এই বুড়ির ছানাটাকে মনে হয় বাঘে খেয়েছে রে। কথাটা শুনে বিন্দুবালা এবার যেন চুপ হয়ে গেল। তারপর ভিড়ের ভেতরে নবনীকে দেখতে পেয়ে ক্ষুব্ধ কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার নান্টুরে বাঘে নয়, ওই মাইয়ারাই খাইছে। ওই মাইয়া কোনো মানুষ নয়, মানুষের বেশে থাকা পিশাচি একটা। জবে থেকে গ্রামে পা রাখছে, সেদিন থেকেই গ্রামে একটার পর একটা অঘটন ঘটতাছে। সব দোষ ওই মাইয়াটার। ওরে আমার প্রথম দিন দেখি খাই সন্দেহ হয়েছিল ওই মাইয়া আমার নান্টু তোর কি ক্ষতি করছিল।
যে আমার নান্টুরারে খাইলি তুই, আমার বুকটারে খাইলি কইরা কি সুখ পাইলি তুই? বিন্দুবালা শেষের কথাগুলো বলতে গিয়ে নবনীর উপর একরকম আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ল। নবনী বিন্দুবালার হঠাৎ এমন আক্রমণে খানিকটা ভ্যাবাজাকা খেয়ে গেল, সেই সাথে রজ তার অমনি দেবী নিজেও। রজ নবনীকে সরিয়ে দিয়ে বিন্দুবালাকে উদ্দেশ্য করে বলল, কি বলছে না বলতা বল? নবনী ওসব করতে যাবে কেন? কেন করতে যাবে? তোর বউরে জিগা আমার নান্টুদার কি খ্যাতি কইরাছিল, অবলা জন্তুটারে এমন কইরা মাইরা ফেললো। ভগবান ভগবান তোরে ক্ষমা করব না, বইলা দিলাম ক্ষমা করব না। কথাগুলো বলে আবার যেন বিলাপ করতে লাগলো বৃদ্ধা। উপস্থিত সবাই ভাবল বুড়ির বাচ্চা সমতুল্য পোষা প্রাণীটার অকাল মৃত্যুতে হয়তো সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে, তাই ওসব ভুলভাল বকছে সে। উপস্থিত জনতা সবাই বাঘের নামে সরগম আর ভয়ভীত প্রকাশ করতে করতে বেরিয়ে গেল সেখান থেকে। রজতার নবনীয় তাদের পিছু পিছু চলে এলো। দাঁড়িয়ে রইল শুধু অমলি দেবী। সেদিন বিন্দু মাসির কথাগুলো বিশ্বাস না করলেও পরপর কয়েকটা ঘটনা সাজিয়ে দেখতে গেলে আজ বিন্দু মাসির দোষারোপ করাটা একবারে যেন সে ফেলে দিতেও পারছে না এখন। তাহলে কি সত্যি সত্যি নবনীর ভিতরে কোনো পিশাচি বাস করছে? এরপর কেটে গিয়েছে দুদিন। কুসুমপুর গ্রামে আর তেমন কিছু ঘটেনি, এমনকি নবনীর সাথেও রাতে আর কোনো কিছুই হয়নি। তবে 3 দিন পর ভোর রাতে আবার পুরো গ্রামবাসীর চোখ মুখে আতঙ্ক দেখা দিল। নরেন্দ্র ঠাকুর রোজকার মতো সেদিনও ভোরবেলায় নদী থেকে স্নান করে বাড়ি ফিরছিল, আর তখনই একটা হাড়হীন করা দৃশ্যের সম্মুখীন হলো সে। প্রথম দেখাতে সাদা রঙের বস্তা ভেবে বসলেও কাছাকাছি যেতেই তার অন্তরাত্মা যেন কেঁপে উঠল অজানা এক ভয়ে। চোখগুলো ভয়ে বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইল তার। সে দেখল ডোবার পাড়ে একটা আধ খাওয়া নরদেহ রক্ত শূন্য অবস্থাতে পড়ে আছে। নরদেহের ধরের উপরের অংশ অর্থাৎ মাথাটা নেই। কেউ যেন প্রবল আক্রোশে শরীর থেকে মাথাটা একটানে ছিঁড়ে ফেলেছে। হাত পাগুলো সব পিছনের দিকে ঘোরানো, দেখে মনে হচ্ছে কেউ গামছা থেকে জল নিগড়ানোর মতো করে তার শরীরটা 2 হাত দিয়ে চেপে ধরে দুমড়ে মুছড়ে দিয়েছে একেবারে। নরেন্দ্র ঠাকুর বয়স্ক মানুষ, এমন ভয়ঙ্কর দৃশ্য আর মৃত্যু দেখে নিজেকে যেন সামলাতে পারলেন না আর তিনি। বুক চেপে ধরে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলেন, খুন খুন, এখানে খুন হয়েছে। কথাটা বলেই এক প্রকার পাগলের মতো ছুটে পালালো সে। গ্রামবাসীর কানে খবরটা ছড়িয়ে পড়তে বেশিক্ষণ লাগলো না। এবার কিছুক্ষণের ভিতরেই ডোবার পাশে শত শত মানুষের ভিড় জমায়েত হলো। সবার যেন চোখ মুখে এক অজানা আতঙ্ক ফুটে উঠেছে এবার। প্রথম কয়েকটা ঘটনা বাঘের আক্রমণ বলে ধরে নিলেও এবার আর যেন কোনোভাবেই বাঘের কাজ বলে মনে হচ্ছে না এটা। কারণ এবার যেই মানুষটা খুন হয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। এলাকায় তার বিখ্যাত নাম রঘু ডাকাত নামে। তাকে আশেপাশের 10 গ্রামের মানুষ এক নামে চেনে জানে, প্রচুর ভয়ও করে। আর তার মতো শক্তিশালী মানুষকে মারাটা কোনো বাঘ তো দূরের কথা, জমেও কয়েকবার ভাববে। অথচ তারই এমন নৃশংসভাবে খুন। এটা কোনো বাঘের কাজ হতে পারে না। এলাকায় নিশ্চয়ই কোনো অপদেবতা বা পিশাচের কুঞ্জর পড়েছে। নরেন্দ্র ঠাকুরের অবস্থাও খুব একটা ভালো না। তাকেও স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসী রঘু ডাকাতের এমন নৃশংস খুন দেখে সবাই রীতিমতো আতঙ্কিত। রঘু ডাকাতের মতো পলোয়ানকে যদি আঁখ থেকে রস বার করার মতো দুমড়ে মুচড়ে মারতে পারে
তাহলে তারা তো নিতান্তই দুধভাত। না, এইভাবে আতঙ্ক নিয়ে বউ বাচ্চা সহ সংসারে থাকা যায় না। এসবের একটা ব্যবস্থা করতেই হবে। তা না হলে আজ রাতে আবার কে না কে ওই নরপিশাচের খপ্পরে পড়বে কে জানে। সবাই মিলে এবার গ্রামের মাথা পঞ্চানন্দ বাবুর বাড়িতে জমায়েত হলো। পঞ্চানন্দ বাবু সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। গম্ভীরভাবে হাঁটুতে ভর দিয়ে কিছুক্ষণ পর সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যেই মেয়ের কথা বলতাছো, সেই মেয়ের ভিতরে কি আসলেই পিশাচ আছে? সামনে থেকে একজন প্রবীণ বলে উঠল, আজ্ঞে বাবু আছে, আপনার বিশ্বাস না হলে ওই বুড়িতে জিজ্ঞান একবার। ভিড়ের ভিতর থেকে এবার বিন্দুবালা এগিয়ে এসে সবটা খুলে বললে পঞ্চানন্দ বাবু শুনে নিয়ে বলল, মেয়েটি এখন কোথায়? আগে বাবু হরিহরের বাড়িতেই আছে। ওই মাইয়া গ্রামে আউনের পর থেকে গ্রামে একটার পর একটা অঘটন ঘটতেই আছে। পঞ্চানন্দ বাবু এবার হতাশার নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, কিন্তু নরেশ ঠাকুর নিজেই তো অসুস্থ এখন। উনি থাকলে নিশ্চিত একখান উপায় বার কইরা দিতেন। পঞ্চানন্দ বাবুর এই কথায় উপস্থিত জনতার ভেতর থেকে আরো একজন বলে উঠলেন, বাবু পাশের গ্রামের কমলনাথ তান্ত্রিককে ডাইকে আনলে কেমন হয়? শুনছিলাম হাড়িকাটা গ্রামের ওই বট গাছের পাগলটিকে ওই কমলনাথ তান্ত্রিককে আটকাইয়াছিল। লোকটার কথায় পঞ্চানন্দ বাবু যেন এবার খানিকটা স্বস্তি ফিরল। তিনি চেয়ারে খানিকটা নড়ে চড়ে বসে বললেন, তাহলে আর দেরি কেন? এখনই গিয়ে ডাকো তাকে। সে কোথায়? পঞ্চানন্দ বাবুর আদেশ পেয়ে উপস্থিত জনতার ভিতর থেকে 4-5 জন রওনা দিল হাড়িকাটা গ্রামের উদ্দেশ্যে। এদিকে হরিহর চাটুর্যের বাড়িতে গোটা কয়েক লোক লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে অতিথি পালানোর চেষ্টা করলেই লাঠি দিয়ে খুন করবে তাদেরকে। রজত এবার পড়ল মহা বিপদে। কেন যে সে এই সময়ে গ্রামে এসেছিল কে জানে। নবনীর কথা শুনে যদি সে রাজি না হতো তাহলে হয়তো আজ এই দিন তাকে দেখতে হতো না। এদিকে নবনীর অবস্থাও খুবই নাজেহাল। একজন সুস্থ সবল মানুষকে এমন নৃশংস একটা দোষারোপ করা কেই বা সহ্য করতে পারে? সন্ধ্যার সময় গ্রামের 4 জনের সহযোগে কমলনাথ তান্ত্রিক এসে পৌঁছলো গ্রামে। প্রথমে পঞ্চানন্দ বাবুর বাড়িতে গিয়ে ঘটনার বিশদ শুনে নিল সে। তারপর পঞ্চানন্দ বাবুকে কয়েকটা পুজোর সরঞ্জাম জোগাড় করার কথা বলে দ্রুত পায়ে হরিহর চাটুর্যের বাড়ির সামনে রওনা দিল সে। চাটুর্যের বাড়িতে পৌঁছে যখন দেখল মেয়েটা অন্য কেউ নয়, বরং সেদিন রাতে কালী মন্দিরে দেখা সেই মেয়েটি, তখন তান্ত্রিক নিজেও খানিকটা অবাক হলো। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে সবাইকে দূর থাকতে বলে কমলনাথ একাকী নবনীর সাথে কথা বলার জন্য মনস্থির করল। তারপর নবনীকে সাথে করে ঘরের ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ পর আবার দুজনেই বেরিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই যে যার মতো বাড়ি চলে যাও। আমি কমলনাথ তান্ত্রিক নিজে কথা দিচ্ছি, তোমাদের কোনো রকম ক্ষতি হতে দেব না। আর কমলনাথের মুখে আশ্বাস বাণী শুনে সবাই আশ্বস্ত মনে যে যার মতো বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর কমলনাথ অমলী দেবীকে উদ্দেশ্য করে বললেন, মা, আমি আজকের রাতটা তোমাদের বাড়িতে থাকতে চাই। তোমাদের কোনো আপত্তি হবে না তো? অমলী দেবী লজ্জায় ঠোঁট কেটে তারপর নরম সুরে বললেন, আপনার মতন একজন সিদ্ধ পুরুষ আমাদের গিয়ে থাকবে, সে তো আমাদের 7 কপালের ভাগ্য। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে থাকবেন বাবা। তারপর আবার কিছুটা মমতার স্বরে বলে উঠলেন, বাবা, আমার বৌমার কিছু হবে না তো? কমলনাথ অমলী দেবীকে আশ্বস্ত করে বলে উঠলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব মা, বাকিটা ওই জননীর হাতে। জননী চাইলে সবকিছুই সম্ভব। সেদিন রাতে
কমলনাথকে চাটুর্যে বাড়ির সব থেকে বড় ঘরখানাতে শোবার ব্যবস্থা করে দেওয়া হলো। তবে সে বারণ করে বলল, আমি একটা রাত থাকবো, আমার জন্য এত কষ্ট করতে হবে না। আর তাছাড়া ঘরের ভিতরে থাকলে আমার দম বন্ধ লাগে। তার চেয়ে বরং একটা খেজুর পাতার পাটি বিছিয়ে দাও তো দেখি, আমি আজ রাতটা তোমাদের উঠোনেই শুয়ে থাকবো। অমলী দেবী খুব করে সাধু বাবাকে বোঝানোর চেষ্টা করলেও একসময় কমলনাথের কাছে নত মেনে নিয়ে তার কথা মতোই উঠোনে তার জন্য শোবার ব্যবস্থা করে দিলেন তিনি। কমলনাথ খেজুর পাতার পাটিতে বেশ আরাম করে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। তবে সে ঘুমোলো না। তারপর যে যার মতো শুতে গেল নিজ নিজ ঘরে। সন্ধে কাটিয়ে এবার রাত নামল। আনুমানিক 11টা কি 12টা হবে। একটা শব্দ শুনে কমলনাথ চোখ মেলে তাকালো। রজদার নবনী যেই ঘরটাতে থাকে সেটা বাড়ির এক কোণের ঘর। মাঝেরটা ফাঁকা, আর তার পাশেরটাতে হরিহর আর অমলী দেবী তার ছোট্ট বাচ্চা রতনকে সাথে নিয়ে শোয়। কমলনাথ দেখল অন্ধকারে একটা ছায়ামূর্তি রজতদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। কমলনাথ শুয়ে থাকার ভান করে সেদিকে তাকিয়ে রইল। ছায়ামূর্তিটা এবার ঘরের দরজা খুলে ভেতরে ঢোকার কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো। কমলনাথ এবার দেখল সেই ছায়ামূর্তির হাতে একটা লাল টকটকে শাড়ি ধরা। বেরিয়ে এসে শাড়িটার দিকে এক পলক তাকাতেই ছায়ামূর্তিটার মুখে এবার একটা কুটিল হাসি ফুটে উঠেছে। তারপর এদিক সেদিক তাকিয়ে নিয়ে অন্ধকারের মাঝে বেরিয়ে যেতে দেখলেই কমলনাথও খুব ধীরে সেই ছায়ামূর্তিটার পিছু নিল। এবার ছায়ামূর্তিটা বাড়ি ছেড়ে বেরিয়ে সোজা যতীনদের পুকুর ঘাটের রাস্তা ধরে এগিয়ে চলল। কমলনাথও অন্ধকারে সেই ছায়ামূর্তিটাকে অনুসরণ করতে লাগলো পিছু পিছু। আজও আকাশে ঘন কালো মেঘ জমে আছে। চাঁদটা জোর করে তার আলো ছড়াতে চাইলে মেঘের আড়ালে বারবার যেন ডুবে যাচ্ছে। চারপাশটা নিরেট অন্ধকারে মোড়ানো। বৃষ্টির জল জমে আছে জায়গায় জায়গায়। কিছু দূর যাওয়ার পর ছায়ামূর্তিটা থমকে দাঁড়ালে কমলনাথও থেমে গেল। চারপাশের বুনো ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার শব্দ অন্ধকারটাকে মাতিয়ে তুলেছে। আশেপাশে কোথায় একটা কুকুর উচ্চস্বরে ডেকে উঠল কয়েকবার। কমলনাথ নিজেকে একটা গাছের আড়ালে রেখে সামনের ছায়ামূর্তিটাকে দেখতে লাগলো। ছায়ামূর্তিটা পুকুর পাড়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার পরনের কাপড়গুলো এক এক করে খুলে উলঙ্গ হয়ে যতীনদের পুকুরে নেমে পড়ল। এবার ছায়ামূর্তিটা পুরো শরীরটাকে একবার জলে ডুবিয়ে নিয়ে উঠে এলো। তারপর শরীরটাকে লাল কাপড়ে আবৃত করে নেওয়ার পর চারপাশে একবার দেখে নিয়ে আবার চলতে শুরু করলো সে। কমলনাথ আবারও পিছু নিল তার। তবে কয়েক পা এগোতেই অন্ধকারে কিছু দেখতে না পেয়ে একটা ছোট্ট গর্তে পড়ে গেল কমলনাথ। তড়িঘড়ি করে উঠে সামনে তাকিয়ে দেখল আশেপাশে কোথাও সেই ছায়ামূর্তিটা আর নেই। কমলনাথ এবার 7-5 না ভেবে সোজা দৌড় দিল গ্রামের প্রধানের বাড়িতে। আর সেখানে পৌঁছতেই দেখল পঞ্চানন্দ বাবু বারান্দার মেঝেতে জ্ঞানশূন্য অবস্থাতে পড়ে আছে। বারান্দায় ঝুলতে থাকা বাল্বের আলোতে এবার সেই অন্ধকারে থাকা ছায়ামূর্তিটা দেখতে পেল কমলনাথকে। কমলনাথ দেখল এটা তো হরিহর চাটুর্যে। হরিহর চাটুর্যে পঞ্চানন্দ চাটুর্যের একমাত্র ছেলে সৌভূমকে মাটিতে চিৎ করে ফেলে দিয়ে তার বুকের ওপর চড়ে বসে ঠিক কণ্ঠনালী বরাবর কামড়ে ধরে আছে। সৌভূম মৃত্যু যন্ত্রণায় 4 হাত পা নাড়িয়ে সমানে ছটফট করছে। কমলনাথ ছুটে গিয়ে সামনে দাঁড়াতেই হরিহর এবার মুখ তুলে তার দিকে তাকালো। রক্তাক্ত দুটি চোখ আলো আধারে জ্বলজ্বল করছে। মুখের কসবে টপ টপ করে লাল তাজা রক্ত গড়িয়ে পড়ছে মৃত সৌভূমের বুকের উপরে।
হরিহর এবার কিছুক্ষণ কমলনাথের দিকে তাকিয়ে থাকার পর আবার সৌমের শরীরে কামড় বসালো। তারপর 100 বছরের ক্ষুধার্ত পশুর মতো খুবলে খুবলে খেতে লাগলো সৌমের শরীরটা। কমলনাথ যজ্ঞের সবকিছু তৈরি করে উঠোনের মাঝখানে বসে চোখ দুটো বন্ধ করে বীজমন্ত্র আওড়াতে লাগলো এক মনে। হরিহর তখনও সৌমের মৃত শরীরটাকে গোগ্রাসে ভক্ষণ করে চলেছে। যজ্ঞের আগুনে এবার ধুনো ফেলতেই হরিহর খুব রেগে ফেটে পড়ে সৌমের বুক থেকে সরে দাঁড়ালো। তারপর উচ্চ স্বরে বলে উঠল, আমাকে আমার কাজ করতে দে তান্ত্রিক। শুধুমাত্র তোর কারণে এত বছর আমার সাথে হওয়া অন্যায়টা অমীমাংসিত হয়ে গেল। আজ আর তোর সব যোগ্যতে কোনো কাজ হবে না। আমি আমার কাজ সম্পূর্ণ করে তবেই এখান থেকে যাব। কমলনাথ আবারও বিড়বিড় করে মন্ত্র আউড়িয়ে আবারও যজ্ঞের আগুনে এক মুঠো ধুনো ছুঁড়ে মারতেই হরিহরের ভেতরে থাকা অশরীরী এবার আরো ক্ষিপ্ত হয়ে বলে উঠল, আমাকে আমার কাজটা করতে দে, তারপর আমি চলে যাব এখান থেকে। কমলনাথ এবার একটা হুঙ্কার দিয়ে বলল, পিশাচি একটা, একদম চুপচাপ উঠে সেইখানে বস। তুই তো এই যজ্ঞের আগুনে তোর অশরীরী শরীরটাকে আবার ভস্ম করব। গ্রামের নিরীহ মানুষগুলো আর পশুগুলোকে নৃশংসভাবে খাওয়াটা যদি তোর কাজ হয়ে থাকে, তাহলে আমি তোকে সেই কাজ করতে দেব না। আমার সেদিনই তোকে আটকানো উচিত ছিল। ভেবেছিলাম মেয়েটার হাতে মন্ত্রপুত সুতোটা বেঁধে দিলে তুই আর কিচ্ছু করবি না, না হলে সেদিনই তোকে আটকাতাম আমি। হরিহর এবার উচ্চ স্বরে হো হো করে হেসে উঠে বলল, এরা নিরীহ মানুষ। তোর চোখের কালো পর্দাটা সরিয়ে ফেল তান্ত্রিক, তাহলেই দেখতে পাবি এরা কতটা পাশবিক। উপরে উপরে নিরীহ মুখোশ পরে থাকা রক্ত মাংসের পিশাচ এরা সবাই। কেন? এরা তোর কি ক্ষতি করেছে? তুই তো নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছিলিস, আর এদেরকে কেন দোষারোপ করছিস? আমি নিজে নিজে আত্মঘাতী হইনি, আমাকে খুন করা হয়েছিল। মানে? তুই যাদেরকে নিরীহ বলছিস তারা সবাই মিলে আমাকে খুন করেছিল সেদিন রাতে। পরে মৃত শরীরটাকে বটগাছের সাথে ঝুলিয়ে দিয়ে এসেছিল। কমলনাথ এবার যজ্ঞ থামিয়ে হরিহরের ভিতরে থাকা অশরীরী চোখের দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। হরিহর আবার বলতে লাগলো, আমি কোনো পাগলি নই, আমার নাম রঞ্জনা। ছোট থেকেই অনাথ আমি। শহরের একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। কলেজে উঠবার পর আমার জীবনে সৌভম এসেছিল। হাজারো রঙিন স্বপ্ন দেখে আমাকে তার মায়ায় জড়িয়ে বিয়েও করেছিল। বেশ ছিলাম দুজনে, কিন্তু বাঁধ সাধলো যখন আমি পৈতি হলাম। তখন থেকে সৌভম চেয়েছিল বাচ্চাটাকে আমি নষ্ট করে ফেলি, কিন্তু আমি চাইনি আমাদের ভালোবাসার প্রথম স্মৃতিটাকে মুছে ফেলতে। আর তখন থেকে সৌভমের সাথে আমার দূরত্ব বাড়তে শুরু হয়। একটা সময় রোজ ঝগড়া হতে থাকলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসে আমাদের দোষ সম্পর্কে মাসির বাড়িতে থাকা শুরু করি আমি। কিন্তু কিছুদিন পর এক সন্ধ্যায় সৌভম এসে বলল, রঞ্জনা, বাবাকে আমাদের বিষয় সবটা বলেছি। তিনি তোমাকে মেনে নিয়েছে আর বলেছে চাটুর্যে বাড়ির প্রথম সন্তান অন্য কারো বাড়িতে নয়, বরং চাটুর্যে বাড়িতেই হবে। আমাদেরকে চলে আসতে বলেছে গ্রামের বাড়িতে, তাই তোমাকে নিতে এসেছি। দয়া করে পূর্বের সবকিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও। বরাবরের মতো সেই দিনও
সোহমের মিষ্টি কথায় সব রাগ অভিমান ভুলে গিয়ে তার হাত ধরে গ্রামের বাড়িতে এসেছিলাম। আর সেই আশাটাই আমার জীবনের সবচাইতে কাল হয়ে দাঁড়িয়েছিল। গ্রামে আসার কয়েক মাস যেতেই সোহম আর তার বাবার চক্রান্ত আমি ধরে ফেলেছিলাম। আমি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। এরা সবাই আমায় মেরে ফেলার চক্রান্ত করেছিল। আর সবকিছু আমি জেনে যাবার পর ঠিক করেছিলাম যেভাবেই হোক গ্রাম ছেড়ে পালাবো আবার। আর সেই ভাবনাটাই আমার জীবনের ইতি টেনেছিল। এক রাতে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে পঞ্চানন্দ চাটুর যে এলাকার শক্তিশালী রঘু ডাকাত সহ তার কয়েকজনকে ডেকে এনেছিল আমাকে খুন করার জন্য। আর তারপর ঘুমের ভেতরেই আমাকে হত্যা করেছিল সবাই মিলে। কি অপরাধ করেছিলাম আমি! বাবা মাকে হারিয়ে একজনকে অন্ধের মতো ভালোবেসে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। এটাই কি অপরাধ ছিল আমার? তুই যদি সেদিন গাত্রমন্ত্র পাঠ করে আমাকে বন্দি না করতিস, তাহলে এতদিন কবেই আমি এদের রক্তপিণ্ড সব খেয়ে নিতাম। আমাকে হত্যা করেও পঞ্চানন্দ আর তার ছেলে হারামাইশে দিন কাটিয়ে যাচ্ছিল, অথচ কেউ বুঝতেই পারেনি ওরা গোপনে কত বড় একটা জঘন্য কাজ করেছে। কমলনাথ আবার প্রশ্ন করল, ঠিক আছে, সবই বুঝলাম। রঘু ডাকাত সহ তার দলের লোকদের না হয় মারলি, কিন্তু গোপালের ছেলে আর বিন্দুবালার ছাগলটাকে কেন মারলি? তারা তো তোর কোনো ক্ষতি করেনি। করেছিল, ওরা আমার ক্ষতি করেছিল। রঘু ডাকাত আমাকে মারার পর আমার পেটের বাচ্চাটাকে ওই বিন্দুবালা টেনে হিঁচড়ে বার করেছিল, যাতে আমাকে ঝুলতে দেখে অন্তঃসত্ত্বা না মনে হয়। আর আমার ছোট্ট নিষ্পাপ বাচ্চাটার দেহটাকে গোপাল নিজের হাতে পুকুর পাড়ে মাটি চাপা দিয়েছিল। একজন মায়ের মুখ থেকে সন্তানকে কেড়ে নিলে হৃদয়ে যে কতটা রক্তক্ষরণ হয় তা বোঝানোর জন্যই ওদের বুক থেকেও ওদের সন্তানটাকে আমি কেড়ে নিয়েছি। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোকে তো আমি বন্দি করে রেখেছিলাম, তাহলে তুই মুক্ত হলি কিভাবে? সেদিন রাতে শহর থেকে হরিহরের ভাইপো আর তার বউ গ্রামে ঢুকবার সময় মেয়েটা বিশ্রাম নেওয়ার জন্য বটগাছের চারপাশে তোর দেওয়া গন্ডি পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। আর তখনই আমি তার শরীরে ভর করেছিলাম, কিন্তু ছেলেটার জোড়াজড়িতে মন্দিরে যাওয়ায় আবার মেয়েটাকে ছেড়ে আসতে হয় আমাকে। আর তারপর তো তুই মন্ত্রপুত লাল সুতো পরিয়ে খাত্রবন্ধন করিয়ে দিলি মেয়েটাকে। তবুও আমি পিছু ছাড়িনি, তাই সেদিন রাতে ওদের পিছু নিয়ে কুসুমপুর ঢুকেছিলাম। আর তারপর সেদিন রাতে তাণ্ডব চালিয়েছিলাম হরিহরের বাড়িতে, যাতে মেয়েটা ভয় পেয়ে গিয়ে সুতোটা খুলে ফেলে। কিন্তু সুতোটা না খোলায় শেষমেশ হরিহরের শরীরে জায়গা নিয়েছিলাম। এখন তো তোর সব প্রতিশোধ নেওয়া শেষ। এবার তোর আত্মাকে চিরতরে মুক্তি দিতে চাই আমি। না, এখনো শেষ হয়নি। সবকিছুর মূলে যে মানুষটা, সেই তো এখনো বেঁচে আছে। তার রক্ত দিয়ে স্নান না করা অবধি আমার মুক্তি হবে না। তোর আক্রোশ আর প্রতিহিংসাটা স্বাভাবিক, কিন্তু একটাবার ভেবে দেখতো, তাকে মেরে ফেলার থেকে নিঃসন্তান হয়ে বাকি জীবনটা বেঁচে থেকে তোর প্রতি হওয়া অন্যায় অনুশোচনায় ভোগাটা আরো বেশি কষ্টদায়ক শাস্তি হবে কিনা। তুই ওকে ওর ভাগ্যের ওপরেই ছেড়ে দে। মৃত্যুর থেকে অধিকতর বড় সাজা হলো বেঁচে থেকেও প্রতিনিয়ত মরাটা। হরিহরের ভিতরে থাকা রঞ্জনার আত্মা এবার ক্রোধ ভুলে গিয়ে মাতৃত্বের মমতায় ফুকরে কেঁদে উঠল। তারপর হরিহরের মুখ থেকে কালো ধোঁয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে অন্ধকার আকাশে যেন মিলিয়ে গেল। কমলনাথ সেই রাতেই যতীনদের পুকুর পাড়ে
মাটি চাপা দেওয়া সেই নবজাত শিশুর অবশিষ্ট হাড়গুলো নিয়ে বটতলার উদ্দেশ্যে রওনা দিল। তারপর সেখানে গিয়ে বটতলার পাশে কবর দেওয়া রঞ্জনার মৃত শরীরটাকে তুলে শ্মশানে নিয়ে গিয়ে মা শিশু দুজনকে সৎকার করে ফেলল। পরদিন সকালে গ্রামবাসী হরিহর চাটুর্যের বাড়িতে ভিড় করলে সবাইকে উদ্দেশ্য করে কমলনাথ বলে উঠল, নরখাদক কেউ আপনা আপনি হয় না। পার্থিব জগতের হয়ে যাওয়া কিছু ভুল অপার্থিব জগৎ থেকে নরখাদককে আহ্বান করে ডেকে আনে। সে যাই হোক, তোমাদের আর কোনো ভয় নেই। আজকের পর থেকে আর কখনো ভোরে ঘুম থেকে উঠে কোনো বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হতে হবে না কাউকে। বিন্দুবালা ভিড় ঠেলে এগিয়ে এসে কমলনাথকে বলল, তবে ওই মাইয়াটা সেই পিশাচি নয়? না, ওর ভেতরে কোনো পিশাচ নেই, বরং এই গ্রামের কিছু মানুষের ভিতরে পিশাচ ঢুকেছিল, আর সেই নরখাদক এসে সেগুলোকে ভক্ষণ করে গিয়েছে। বিন্দুবালা এবার চুপ হয়ে গেল। কমলনাথ রজতার নবনীকে আশীর্বাদ দিয়ে চলে যাওয়ার সময় হরিহর তার পা দুটো চেপে ধরল। কমলনাথ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নেই বাবা। যারা দোষী ছিল তারা তাদের শাস্তি পেয়ে গিয়েছে। কথাগুলো বলে কমলনাথ বাড়ি থেকে বেরিয়ে গেল। রজতরাও আজকের বিকালের গাড়িতে রওনা দেবে শহরের উদ্দেশ্যে। 7 দিনের ছুটি আগামীকাল শেষ। নবনীরও গ্রাম দেখার শখ এখন মিটে গিয়েছে। দুপুরে ব্যাগে কাপড় গোছানোর সময় আবার রজতকে ডাক দিয়ে রজতের দিকে কটমট করে তাকিয়ে বলল, আচ্ছা, এই শাড়িটার প্রবলেম কি বলো তো? রোজ রাতে শাড়িটাকে কে বার করে? আজব তো। রজত একটু চোখ পাকিয়ে বলল, হ্যাঁ, তোমার শাড়িটা তো রোজ রাতে আমি পরে তারপর বাঁশবাগানে ঘুরে বেড়াই, তাই না? নবনী এবার বেশ একটু রেগে মেগে গিয়ে বলল, ফালতু কথা বলবে না একদম। এখন তো মনে হচ্ছে ভূত গ্রামে নয়, ভূত আমার শাড়িটার উপরে পড়েছে। রজত এবার ঠান্ডা গলায় জবাব দিল, আচ্ছা, ওটা তো তোমাদের পোশাক, তাই না? পড়লে তুমি, নয়তো কাকিমা পড়বে। আমি বা কাকা তো পড়বো না। তুমি বারবার আমাকে জিজ্ঞাসা না করে একটাবার কাকিমাকে গিয়ে জিজ্ঞাসা করলেই তো পারো। না থাক, এই শাড়ি আমি আর বই শহরে নিয়ে যাব না, এখানেই থাকুক, যার ইচ্ছা সে পড়বে। রজত নবনীর কথাগুলো শুনে বারান্দায় বসে থাকা হরিহর আর অমলে দেবীর পায়ে প্রণাম করে দরজা থেকে বেরিয়ে গেল।